বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো এবং নিরাপদে আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শিরিন সুলতানা, সিনিয়র সহকারী শিক্ষিকা, কাজীমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়, কালাকুচি ও বুড়িচং, কুমিল্লা। বন্ধুরা, আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশ নিয়ে আলোচনা করব। আমি আজ তোমাদের ভূগোল পরিবেশের চতুর্থ অধ্যায়ের পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। এই অধ্যায় পাঠ শেষে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বর্ণনা করতে পারবো, পৃথিবীর বাহ্যিক গঠন বর্ণনা করতে পারবো, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবো, ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাতের কারণ এবং ফলাফল বিশ্লেষণ করতে পারবো, ভূপৃষ্ঠের দৃঢ় পরিবর্তনের কারণ ও ফলাফল ব্যাখ্যা করতে পারবো, নদীর গতিপথ ব্যাখ্যা করতে পারবো, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ বর্ণনা করতে পারবো, পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো, তথ্য উপাত্ত পর্যালোচনার ভিত্তিতে অতীতে সংঘটিত কোনো একটি সুনামির প্রভাব বিশ্লেষণ করতে পারবো। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এটি প্রথমে আছে ভূত্বক, এরপর গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এই যে ভূত্বক, এটা হচ্ছে পৃথিবীর উপরের আবরণটা, যেখানে বালি, মাটি এগুলো আছে। এই ভূত্বক, ভূপৃষ্ঠের শিলার যে বহিরাবরণ দেখা যায়, এই যে ভূপৃষ্ঠের শিলার যে বহিরাবরণ দেখা যায়, তাই হচ্ছে কি ভূত্বক। ভূ অভ্যন্তরের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম। এটি গড়ে 20 কিলোমিটার। ভূত্বক মহাদেশের তলদেশে প্রায় গড়ে 35 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে তা গড়ে মাত্র 5 কিলোমিটার পুরু। এই ভূত্বকের পরে এটা কিন্তু নিচ পর্যন্ত নেই, এটার পরে আছে কি আমাদের গুরুমণ্ডল, এরপর আছে কেন্দ্রমণ্ডল, আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো আছে। এরপর হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বকের নিচে প্রায়, এই যে ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরো মণ্ডলকে বলা হয় গুরুমণ্ডল। ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরো মণ্ডলকে বলা হয় গুরুমণ্ডল। গুরুমণ্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এরপর হচ্ছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের ঠিক পরেই রয়েছে কেন্দ্রমণ্ডল। এই গুরুমণ্ডলের ঠিক পরেই রয়েছে কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এই গুরুমণ্ডলের নিচ থেকে পৃথিবীর একদম কেন্দ্র পর্যন্ত এই মণ্ডল বিস্তৃত। এর স্তর প্রায় 3486 কিলোমিটার পর্যন্ত পুরু। তো বন্ধুরা, চলো এখন আমরা আমাদের পাঠ্য বই থেকে আমরা এই সম্বন্ধে একটু বিস্তারিতভাবে জানবো। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। সৃষ্টির সময় এই পৃথিবীটা, আমাদের পৃথিবীটা ছিল অত্যন্ত উত্তপ্ত একটা গ্যাসপিণ্ড। সৃষ্টির সময় আমাদের পৃথিবীটা একটা উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এই উত্তপ্ত অবস্থা থেকে এটি তাপ বিকিরণ করতে করতে আস্তে আস্তে শীতল ঘনীভূত হয়। এই সময় পৃথিবীর বাইরের ভারী উপাদানগুলো এর কেন্দ্রের দিকে জমা হয়, আর হালকা উপাদানগুলো বরফের তারতম্য অনুসারে নিচের থেকে উপরের স্তরে জমা হয়। পৃথিবীর এই বিভিন্ন স্তরকে মণ্ডল বলে। উপরের স্তরটিকে অশ্বমণ্ডল বলে। অশ্বমণ্ডলের উপরের অংশটাই ভূত্বক নামে পরিচিত। তো ভূত্বক আমরা আগেও আলোচনা করেছি একটু। ভূপৃষ্ঠের শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায়, তাই হচ্ছে ভূত্বক। ভূত্বকের অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম, গড়ে 20 কিলোমিটার। আর এটা সাধারণভাবে মহাদেশীয় ভূত্বকের স্তরকে কি বলা হয়, শিয়াল স্তরও বলে, যা সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, যা শিয়াল স্তরের তুলনায় ভারী এবং এর প্রধান খনিজ উপাদানের সিলিকন ও ম্যাগনেসিয়াম, যা সাধারণভাবে সীমা নামে পরিচিত। গুরুমণ্ডল।
ভূত্বকের নিচে প্রায় 2885 কিলোমিটার পর্যন্ত পুরু মন্ডলকে গুরুমন্ডল বলে। গুরুমন্ডল মূলত ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। এই অংশে রয়েছে সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ। গুরুমন্ডল দুই ভাগে বিভক্ত। ঊর্ধ্ব গুরুমন্ডল যা 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মন্ডল প্রধানত লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। আর খ নাম্বার হচ্ছে নিম্ন গুরুমন্ডল প্রধানত আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ও সিলিকন ডাই অক্সাইড সমৃদ্ধ খনিজ দ্বারা গঠিত। কেন্দ্রমন্ডল, গুরুমন্ডলের ঠিক পরেই রয়েছে কেন্দ্রমন্ডল। গুরুমন্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মন্ডল বিস্তৃত। গুরুমন্ডলের নিচ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত এই মন্ডল বিস্তৃত। এর স্তর প্রায় 3486 কিলোমিটার পর্যন্ত পুরু। ভূকম্পন তরঙ্গের সাহায্যে জানা গেছে যে কেন্দ্রমন্ডলের একটি তরঙ্গ বহিরাবরণ আছে যা প্রায় 2270 কিলোমিটার পুরু এবং একটি কঠিন অন্তরাল আছে যা 1216 কিলোমিটার পুরু। এর উপাদানগুলোর মধ্যে লোহা, নিকেল ও পারদ ও সীসা রয়েছে, তবে প্রধান উপাদান হচ্ছে নিকেল ও লোহা। এবার আমরা আলোচনা করব পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান। এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান, পৃথিবীর অভ্যন্তরে কি কি উপাদান দ্বারা পৃথিবীর অভ্যন্তরটা গঠিত। এর মধ্যে রয়েছে শিলা এবং খনিজ। শিলা এবং খনিজ। কতগুলো মৌলিক পদার্থ মিলে হয় খনিজ। কতগুলো মৌলিক পদার্থ মিলে হয় খনিজ। মৌলিক পদার্থগুলো হচ্ছে তামা, লোহা, স্বর্ণ ইত্যাদি। মৌলিক পদার্থগুলো হচ্ছে কি তামা, লোহা, স্বর্ণ ইত্যাদি। আর কতগুলো খনিজ পদার্থ মিলে হয় শিলা। কতগুলো খনিজ পদার্থ মিলে হয় শিলা। আর এগুলো হচ্ছে ব্যাসল্ট, গ্রানাইট ইত্যাদি। এবার চলো বন্ধুরা আমরা আমাদের পাঠ্য বই থেকে আমরা বিস্তারিতভাবে এর সম্বন্ধে একটু জানব। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান, শিলা ও খনিজ। শিলা আর খনিজ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা এটার পার্থক্য একটু, শিলা ও খনিজের মধ্যে পার্থক্য একটু জানবো। খনিজ এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, আর শিলা এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত। খনিজ সমসত্ব অজৈব পদার্থ, শিলা অসমসত্ব পদার্থ। খনিজ কঠিন ও স্ফটিকাকার হয়, কিছু কিছু শিলা কঠিন হলেও স্ফটিকাকার হয় না। খনিজের নির্দিষ্ট রাসায়নিক সংকেত আছে, শিলার কোনো রাসায়নিক সংকেত নেই। খনিজের ধর্ম এর গঠনকারী মৌলের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অপরদিকে শিলার ধর্ম এর গঠনকারী খনিজ দ্বারা নিয়ন্ত্রিত। এই শিলাটা আবার তিন ভাগে বিভক্ত। শিলা তিন ভাগে বিভক্ত। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এই আগ্নেয় শিলাটা আবার দুই ভাগে বিভক্ত, বহির্জ শিলা এবং অন্তজ শিলা। বহির্জ শিলা এবং অন্তজ শিলা। তো চলো বন্ধুরা এখন আমরা আমাদের পাঠ্য বই থেকে আমরা এর সম্বন্ধে একটু বিস্তারিত জানব। আমরা একটু আগে জেনেছি শিলার প্রকারভেদ। শিলা ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের সাধারণ নাম হচ্ছে কি শিলা। ভূতত্ত্ববিদগণের মতে দুই বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে এসব শিলার সৃষ্টি হয়। ভূত্বক গঠনকারী সকল কঠিন ও কোমল পদার্থই শিলা। এবার আসছি আমরা শিলা আমরা জেনেছি আমরা তিন প্রকার। এর এক নাম্বার হচ্ছে আগ্নেয় শিলা। জন্মের প্রথমে পৃথিবীতে একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। আমাদের পৃথিবীটা সৃষ্টির আগে কি ছিল, একটা উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল। এরপর এটি তাপ বিকিরণ করে এই গ্যাসপিণ্ডটি আস্তে আস্তে কি হয়, তরল হয় বা শীতল হয়। পরে আরো তাপ বিকিরণ করে আর উপরিভাগ শীতল কঠিন আকার ধারণ করে। এভাবে কঠিন অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। এই আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয় বলে একে প্রাথমিক শিলাও বলা হয়। এই শিলার কোনো স্তর নেই, এই জন্য একে অস্তরবিত শিলাও বলে। আর এই শিলার জীবাশ্ম নেই। এই শিলার বৈশিষ্ট্য হচ্ছে স্ফটিকাকার, অস্তরীভূত, কঠিন ও কম্বঙ্গুর, জীবাশ্ম দেখা যায় না এবং অপেক্ষাকৃত বাড়ে। এবার
আগ্নেয় শিলাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই আগ্নেয় শিলাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বহির্জ আগ্নেয় শিলা এবং আরেকটা হচ্ছে অন্তর্জ আগ্নেয় শিলা। বহির্জ আগ্নেয় শিলা ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থ, ম্যাগমা, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বেঁধে বহির্জ আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এদের দানা খুব সূক্ষ্ম, রং গাঢ়। এই শিলার উদাহরণ হচ্ছে বেসল্ট, রায়োলাইট, অগ্নিসাইট, এন্ডিসাইট ইত্যাদি। অন্তর্জ আগ্নেয় শিলা উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না এসে ভূগর্ভে জমাট বাঁধলে তৈরি হয় অন্তর্জ আগ্নেয় শিলা। এর দানাগুলো স্থূল ও হালকা রঙের হয়। গ্রানাইট, গেব্রো, ডলোরাইট, লেকুলিথ, বায়োলিথ, বেথুলিথ, ডাইক ও শিল এই শিলার অন্যতম উদাহরণ। পাললিক শিলা 2 নম্বরে হচ্ছে কি পাললিক শিলা। পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে। পলি সঞ্চিত হয়ে যে শিলার সৃষ্টি তাকে বলা হয় পাললিক শিলা। বৃষ্টি, বায়ু, তুষার, তাপ, সমুদ্রের ঢেউ প্রভৃতি শক্তির প্রভাবে আগ্নেয় শিলা ক্ষয়প্রাপ্ত বিচূর্ণীভূত হয়ে রূপান্তরিত হয় এবং কাকর, কাদা, বালি ও ধুলায় পরিণত হয়। ক্ষয়িত শিলাকণা জলস্রোত, বায়ু এবং হিমবাহ দ্বারা পরিবাহিত হয়ে তরল বা তলানির কোনো নিম্নভূমি, হ্রদ বা সাগরগর্ভে সঞ্চিত হতে থাকে। পরবর্তীতে ওইসব পদার্থ ভূগর্ভের উত্তাপে এবং উপরের শিলাস্তরের চাপে জমাট বেঁধে কঠিন শিলায় পরিণত হয়। পাললিক শিলা ভূপৃষ্ঠের মোট আয়তনের শতকরা 5 ভাগ দখল করে আছে। তবে মহাদেশীয় ভূত্বকের আবরণের 75 ভাগই পাললিক শিলা। পলল বা পাললিক শিলার বৈশিষ্ট্য। পাললিক শিলা স্তরীভূত, নরম ও হালকা, সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। এর মধ্যে জীবাশ্ম দেখা যায়। এই শিলায় ছিদ্র দেখা যায়। এই শিলার উদাহরণ হচ্ছে বেলে পাথর, কয়লা, স্যাল, চুনা পাথর, কাদা পাথর, কেওলিন পাললিক শিলার উদাহরণ। জীবদেহ থেকে উৎপন্ন হয়ে বলে কয়লা ও খনিজ তেলকে জৈব শিলাও বলে। 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে। আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচন্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে কি বলা হয় রূপান্তরিত শিলা। ভূ আন্দোলন, অগ্নুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে। চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও স্যাল রূপান্তরিত হয়ে স্ল্যাট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়। রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। এ শিলা স্ফটিকযুক্ত, খুব কঠিন হয়। এতে জীবাশ্ম দেখা যায় না। কোনো কোনো রূপান্তরিত শিলার ঢেউ খেলানো স্তরও দেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ অনেক কিছু আলোচনা করলাম। ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং শিলার বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করলাম এবং পৃথিবীর অভ্যন্তরীণ উপাদান সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা এ থেকে কতটুকু অর্জন করতে পেরেছি বা কতটুকু আমাদের মনে করতে পারছি এখন আমরা একটু দেখব। নিচের শিলাগুলো চিহ্নিত করো। এগুলো নিচে কতগুলো শিলার নাম আছে। এই শিলাগুলো কোন পর্যায়ের এবং কোন প্রকারের মধ্যে কোনটা পড়ে সেটা আমরা একটু জানবো বা বলতে চেষ্টা করব, জানার চেষ্টা করব। দেখো, ব্যাসল্ট, ল্যাকুলিথ, ব্যাসল্ট, ল্যাকুলিথ, বেলে পাথর, কয়লা, গ্রানাইট, স্লেট। এখন তোমরা দেখো ব্যাসল্ট, ল্যাকুলিথ কোন শিলার অন্তর্গত? ব্যাসল্ট, ল্যাকুলিথ কোন শিলার অন্তর্গত আমরা কি স্মরণ করতে পারছি? একটু স্মরণ করার চেষ্টা করো। দেখো, আশা করি তোমরা স্মরণ করতে পেরেছো। ব্যাসল্ট এবং ল্যাকুলিথ হলো আগ্নেয় শিলার অন্তর্গত এবং বেলে পাথর হচ্ছে পাললিক শিলার অন্তর্গত, কয়লা হচ্ছে পাললিক শিলার অন্তর্গত, গ্রানাইট হচ্ছে রূপান্তরিত শিলার অন্তর্গত, স্লেট হচ্ছে রূপান্তরিত শিলার অন্তর্গত।
তাহলে বন্ধুরা আমরা অনেক কিছু এখান থেকে জানলাম এবং বুঝলাম। এখন আমরা বাড়ির কাজ, তোমাদেরকে বাড়ির কাজ দেব। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব। বাড়ির কাজের মধ্যে 1 নম্বরে হচ্ছে খনিজ ও শিলার মধ্যে পার্থক্য। আমরা এতক্ষণ অনেক আলোচনা করেছি, খনিজ ও শিলার মধ্যে পার্থক্য নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা তোমরা বাড়িতে বসে এগুলো করার চেষ্টা করবে, খনিজ ও শিলার মধ্যে পার্থক্য কি। আর নিচের ছকটা পূরণ করো, নিচের ছকটা পূরণ করো। এটা আমাদের পাঠ্য বইয়ে আছে, আমি পাঠ্য বই থেকেই তোমাদেরকে দিয়েছি। এখানে আছে দলগতভাবে শিলার শ্রেণীবিভাগের ছকটি পূরণ করো। এখন তো আমাদের করোনা কাল, আমরা তো এখন আর দলবদ্ধভাবে আমরা এখন নেই, আমরা বিচ্ছিন্নভাবে আছি। আমরা এখন এককভাবে বা একক কাজের মাধ্যমে আমরা সেটা করব, বাসায় বসে একক কাজ হিসেবে আমরা সেটা করব। দেখো, গঠন প্রণালী অনুসারে শিলার শ্রেণীবিভাগ, প্রকারভেদ, বৈশিষ্ট্য, উদাহরণ আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার প্রকারভেদ কি, বৈশিষ্ট্য কি, উদাহরণ কি। পাললিক শিলার প্রকারভেদ কি, বৈশিষ্ট্য কি, উদাহরণ কি কি আছে। রূপান্তরিত শিলার প্রকারভেদ, বৈশিষ্ট্য এবং উদাহরণ। এতক্ষণ আমরা অনেক কিছু আমরা জানলাম, স্লাইডের মাধ্যমে আমরা অনেক কিছু ছবির মাধ্যমেও দেখেছি এবং আমরা পাঠ্য বই থেকেও অনেক কিছু জেনেছি। আশা করি বন্ধুরা তোমরা এগুলো খুব ভালোভাবেই করতে পারবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো দিনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।